তারেক রহমান শি জিনপিং বৈঠক, নতুন ইকোনমিক করিডোরে যুক্ত হবার প্রস্তাব, প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। ভেনেজুয়েলায় ভূমিকম্পের মৃতের সংখ্যা ৬০০-র কাছাকাছি, স্বজন হারানোর বেদনায় ভারী পরিবেশ, জরুরি অবস্থা জারি। সব গুম খুনের বিচারের আশ্বাস মির্জা ফখরুলের, সরকার উপর জনগণ হতাশ, ক্ষুব্ধ, মন্তব্য জামায়াত আমিরের। পবিত্র আশুরায় বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল, জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। সারা বিশ্বে এই শোক পালন করা হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে এই শোককে শক্তিতে পরিণত করা। যে জালিম হবে তাকে আমরা ঘৃণা করব, তাকে আমরা প্রতিরোধ করব, এবং যে মজলুম হবে তাকে আমরা সাহায্য করব। দর্শক, আমন্ত্রণ চ্যানেল 24-এর রাত 10টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি প্ল্যানটি শিরোনাম। আপনাদের সাথে আমরা দুজন থাকছি, নাজদিন নাসিরুদ্দৌলা, আমি মামুন উর রশিদ। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠক করেন শি জিনপিং এবং তারেক রহমান। এ সময় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন। বৈঠকে চীনের ইকোনমিক করিডোরে যুক্ত হবার প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশকে। জানানো হয়, ব্রিক্সের সদস্য পদ যদি ঢাকা পেতে চায় তাহলে তার পাশে থাকবে বেইজিং। চীন থেকে আশিকিন প্রিন্সের রিপোর্ট। চীন সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুরুটা ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে। স্থানীয় সময় সকাল 9:30টার দিকে সেখানে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরিবেশিত হয় দুই দেশের জাতীয় সঙ্গীত, বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার জুবাইদা রহমান সহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখান থেকে বেইজিং এর গ্রেট হলে যান তারেক রহমান। ঐতিহাসিক বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। বৈঠকে চীনের প্রেসিডেন্ট তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে জানান, বাংলাদেশের উন্নয়নে দীর্ঘমেয়াদে সমর্থন থাকবে চীনের। বাংলাদেশের পক্ষ থেকেও এক চীন নীতিতে বিশ্বাসের কথা জানানো হয়। বৈঠকে বাংলাদেশকে মিয়ানমার চীনের ইকোনমিক করিডোরে যুক্ত হবার প্রস্তাব দেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। প্রস্তাবনা এসছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতিকে আরো ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজ্যাকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনটাকে আরো এনহ্যান্স করা। মাহদি আমিন বলেন, এই সফরের পর প্রতিরক্ষা ইস্যুতে নিয়মিত আলোচনা করে যাবেন দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সামরিক কর্মকর্তারা। ফরেন এবং ডিফেন্স এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের সাথে চায়নার 2+2 একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেখানে দুই দেশের ফরেন মিনিস্ট্রি এবং ডিফেন্স মিনিস্ট্রি থেকে রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন ওনাদের নিয়মিত ভিত্তিতে সামনের দিনগুলোতে ডায়ালগ শুরু হবে। এই ইনস্ট্রুমেন্টের ডিটেলসটা ওয়ার্কআউট করা হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ মিয়ানমার আলোচনায় সহায়তা করবে চীন। ব্রিক্সের সদস্য পদ পেতে ঢাকা আবেদন করলে পাশে থাকবে বেইজিং। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে তৈরি হয়েছে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব এবং কৌশলগত সম্পর্ক। আর এই সম্পর্কের মূল ভিত্তি পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং দুই দেশের স্বার্থ। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, বেইজিং, চীন। চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কয়েক বিলিয়ন ডলারের। এই ঘাটতি দূর করতে উদ্যোগ নিয়েছে সরকার। বলছে এই বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মধ্য দিয়ে চীনের ব্যবসায়ীরা বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী। সুমন আহমেদের ক্যামেরায় চীন থেকে আরও জানাচ্ছেন আশিকিন প্রিন্স। চীনের সাথে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক দীর্ঘদিনের, তবে এই সম্পর্ক ভারসাম্যপূর্ণ নয়। কারণ চীন থেকে যে পরিমাণ পণ্য বাংলাদেশে আমদানি করে তার সামান্যই রপ্তানি হয় বেইজিংয়ে। 20 বিলিয়ন ডলারের পণ্য প্রতি বছর বাংলাদেশ আমদানি করে চীন থেকে। এর বিপরীতে চীনের বাজারে বাংলাদেশ থেকে পণ্য যায় 1 বিলিয়ন ডলারেরও কম। ফলে রয়েছে বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের অন্যতম উদ্দেশ্য বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধি। এজন্য তিনি বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছেন। তবে ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশে বিনিয়োগের কিছু চ্যালেঞ্জ থাকলেও ব্যবসার পরিবেশ ধীরে ধীরে উন্নত হচ্ছে। 5 বছর আগে বাংলাদেশে $15 বিলিয়ন বিনিয়োগ করেছি। বাংলাদেশ ভালো করছে। ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার সাথে তুলনা করলে ব্যবসার পরিবেশ তৈরিতে বাংলাদেশ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দুদেশের মধ্যে যে বাণিজ্য ঘাটতি রয়েছে সেটি দূর করতে কাজ চলছে। এরই মধ্যে নতুন করে অনেক চীনা ব্যবসায়ী বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী। আমরা মনে করি যে চীনের সঙ্গে যে আমাদের বন্ধুত্ব যেটা অনেক পুরনো, সেটা আরো রিবিল করার জন্য আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সেটার ইনিশিয়েটিভ নিয়েছেন এবং আমি মনে করি ট্রেড গ্যাপটাও এটা কমিয়ে আনা সম্ভব। বিডা যে উদ্যোগ নিয়েছে, এখানে অফিস করবে একটা, এটাও সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে যেসব সমস্যা আছে তা দূর করতে কাজ করবে বিডা। 2034 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার হবে $1 ট্রিলিয়ন। 2030 সালের মধ্যে বিশ্বে বাংলাদেশ হবে নবম অর্থনীতির দেশ। বাংলাদেশ প্রত্যাশা করছে এই সুযোগ কাজে লাগাবে চীন, বাড়বে দেশে বিনিয়োগ। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, বেইজিং, চীন। মালয়েশিয়া ও চীনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সন্ধ্যা 7:45 চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরে সফর নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। জানান, করিডোর নিয়ে চীনের প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চীন ও মালয়েশিয়া দুই দেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান তিনি। চীনের রাষ্ট্রপতি বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি উন্নয়ন খাতে অংশীদারিত্ব আরও বাড়ানোর আশ্বাস দেন। জানান, মালয়েশিয়া সফরেও বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান জোরদারে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা ইতিবাচকভাবে দেখছি। পরবর্তীতে এটা তো এখনো একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়নি, প্ল্যানিং স্টেজে যাবে এবং ফিজিবিলিটি করা হবে। বাট ইন জেনারেল আমরা তো চাই শুধু নির্দিষ্ট কোনো দেশ না, এর মাধ্যমে সাউথ ইস্টের অন্যান্য দেশের প্রতি সাথে মার্কেটে একটা অবারিত উৎসব তৈরি হবে। আসিয়ান দেশগুলোর সাথে হয়তো বাণিজ্যের প্রসার ঘটবে। ভেনেজুয়েলা এখন যেন ধ্বংসস্তূপের দেশ। দুদফা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা প্রায় 600। ধ্বংসস্তূপ থেকে এখনও প্রাণের খোঁজে চলছে উদ্ধার অভিযান। আহত কয়েক হাজার ছাড়িয়ে গেছে। কান্না, আতঙ্ক আর স্বজন হারানোর আর্তনাদে ভারী হয়ে উঠেছে ভেনেজুয়েলার পরিবেশ। এদিকে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। পরপর দুদফা শক্তিশালী ভূমিকম্প মুহূর্তে বদলে গেল ভেনেজুয়েলার চেনা দৃশ্য। চারদিকে শুধু ধসে পড়া ভবন। রাজধানী কারাকাস এখন বিধ্বস্ত এক নগরী। উপকূলীয় শহর লাগুয়ারেতেই ধসে পড়েছে শতাধিক ভবন, আর ধ্বংসস্তূপের ভেতরে মানুষের আহাজারি। ধ্বংসযজ্ঞ থেকে মরদেহ আর জীবিতদের উদ্ধারে দিনরাত এক করে কাজ করছেন উদ্ধারকর্মীরা। স্ট্রেচারে করে একের পর এক আহতকে নেওয়া হচ্ছে হাসপাতালে। কোথাও ধ্বংসস্তূপ থেকে বের করা হচ্ছে নিথর দেহ, কোথাও আবার 24 ঘন্টারও বেশি সময় পরও জীবিতদের উদ্ধার করা হচ্ছে। মানুষ এতটাই আতঙ্কিত যে কেউ ঘরে ফিরতে চাইছে না। সবাই খোলা মাঠ, পার্ক আর রাস্তায় রাত কাটাচ্ছে। কখন আবার ভবন ভেঙে পড়ে সেই ভয় তাড়া করে বেড়াচ্ছে সবাইকে। অনেক মানুষ এখনো যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। অনেক এলাকায় কী পরিস্থিতি চলছে সেটিও মানুষ জানে না। আমার কারাকাসের বাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্টারনেট ও বিদ্যুৎ না থাকায় অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিকে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আন্তর্জাতিক সহায়তাও। সুইজারল্যান্ড, ব্রাজিল, কানাডা, মেক্সিকো ও এল সালভাদর সহ বিভিন্ন দেশ পাঠিয়েছে উদ্ধারকারী দল সহ প্রয়োজনীয় সামগ্রী। জরুরি সহায়তা জোরদার করেছে জাতিসংঘ। অন্যদিকে স্টারলিংক 1 মাসের জন্য বিনামূল্যে স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত এলাকায় যোগাযোগ দ্রুত স্বাভাবিক করা হয়। ভূমিকম্পে হাজার হাজার শিশু চরম ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, দীর্ঘদিনের মানবিক সংকটে থাকা ভেনেজুয়েলার জন্য এই ভূমিকম্প পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে। ঋতু সাহা, চ্যানেল 24। আওয়ামী লীগ আমলে হওয়া সব গুম খুনের বিচার করা হবে।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জুলাই যোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের মতো গুম হওয়া পরিবারকেও ভাতার আওতায় আনা হবে। আমার বাবা মারা যেত, তাহলে তার একটা কবর থাকতো, আমি গিয়ে দাঁড়িয়ে বলতে পারতাম এটা আমার বাবার কবর। আমার কাছে ওইটাও নাই। আমি সেই ছোট্টবেলা থেকে বাবার একটা ছবি নিয়েই হাঁটি আর জানি এটা আমার বাবা। নির্যাতনের শিকার ও গুম হওয়া পরিবারগুলোর সদস্যদের স্মৃতিচারণ ও কান্নায় এভাবেই ভারী হয়ে ওঠে কৃষিবিদ ইনস্টিটিউটের গোটা অডিটোরিয়াম। আমি তো কিচ্ছু চাইনি, আমি শুধু আমার বাবার বিচারটা চেয়েছিলাম। যেখানে প্রতিশোধ নয়, কেবলই ন্যায় বিচার দাবি স্বজনদের। এ সময় গুম থেকে বেঁচে ফেরাদের কথায় নীরবতা নেমে আসে সবার মাঝে। একটি মিলনমেলার স্থল, যেখানে তারা এসে তাদের দুঃখের কষ্ট মুখ দিয়ে বলতে পারত। 16টি বছর স্বৈরাচার শাসন আমলে এই গুমের ভিকটিমরা ছিল নিজের দেশের উদ্বাস্তু। গুম হয়েছে পরিবার যারা সংকটের মধ্যে আছে, তাদের জন্য সেরকম একটি ভাতার ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, সব গুম খুনের বিচার নিশ্চিত করা হবে। প্রতিশ্রুতি দেন গুমের শিকার পরিবারগুলোকে ভাতা প্রদানের। আর ফ্যাসিবাদের প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডেপুটি স্পিকার। ভাতা ব্যাপারে আমি নিজে সোচ্চার। আমি বারবার করে বলেছি, যদি মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে গুম হয়ে পরিবারগুলোকে কেন ভাতা দেওয়া হবে না? হত্যা, নির্যাতন, ক্রসফায়ারের উপর দাঁড়িয়ে এই সংসদ, এই সরকার। অতএব এই সরকারের দায়িত্ব হচ্ছে সর্বাগ্রে এই সমস্ত বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। অনুষ্ঠানে গুম, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যা রোধে মানবাধিকার সংগঠনগুলোকে শক্তিশালী করার ব্যাপারে গুরুত্ব দেন আলোচকরা। এই মামলার বিচার করে ইনশাআল্লাহ সুশেষ করতে পারব। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। সরকারের ওপর জনগণ হতাশ, ক্ষুব্ধ, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মগবাজারে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে তিনি এই মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, স্বাধীনতার পর থেকে দেশ পরিচালনায় দায়িত্বপ্রাপ্তরা মানুষের প্রত্যাশা পূরণ হতে দেয়নি। 5 অগাস্টের পর ফ্যাসিবাদী ধারার পরিবর্তন চেয়েছিল মানুষ, কিন্তু ক্ষমতাসীনরা তা পূরণ করতে পারেনি। অভিযোগ করেন, ক্ষমতায় বসে গুম কমিশন, দুদক, নির্বাচন কমিশন, বিচার বিভাগ থেকে শুরু করে সাংবিধানিক সংস্থাগুলোকে কুক্ষিগত করে ফ্যাসিবাদী কাঠামো গড়ার ছক আঁকছে বিএনপি। দেশ পরিচালনার দায়িত্ব যাদের ছিল, তাদেরই ব্যর্থতার কারণে আজও আমাদের দেশে কোনো সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়নি। মানুষের জীবনে শান্তি নাই, নিরাপত্তা নাই, যুবকদের হাতে কাজ নাই, মা বোনদের ইজ্জতের কোনো নিরাপত্তা নাই। অহরহ আমরা সে ঘটনাগুলো দেখছি।